আমার মা আমাকে বয়সের চেয়ে অনেক বেশি খাটিয়েছেন, যার কারণে ছোটবেলা থেকে আমাকে আমার আসল বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখাতো। একদম ছোটবেলা থেকেই সংসারের হাড় ভাঙা খাটুনি খাটতে শুরু করি। সত্য বলতে, তখন এসব নিয়ে আমার মনে কোনো ক্ষোভ বা অভিযোগ ছিল না। আমি আর আমার ঠিক ছোট বোনটি মিলে আম্মার সব কাজ করে দিতাম। সারাদিন এত ভারী কাজ আর ধান ভানা, খড়ি কাটার মতো কঠিন পরিশ্রম করতাম যে আমার হাতে পায়ে পেশি গজিয়ে গিয়েছিল। দেখতে কেমন যেন ছেলেদের মতো রুক্ষ হয়ে গিয়েছিলাম। মেয়েদের যে একটা কোমল ভাব থাকে তা আমার মাঝে ছিল না। আম্মা আমাকে সত্যি অনেক কষ্ট দিয়েছেন। আমার বাকি দুই ভাই বোন ছিল আম্মার চোখের মণি, সবচেয়ে প্রিয়। ওদের জন্য আম্মা কলিজা কেটে দিতেও দ্বিধা করতেন না। আমি দিনরাত গোলামের মতো খেটেছি, কাজ করেছি, যতদিন না ওরা দুজনে পড়াশোনা শেষ করে মাথা তুলে দাঁড়িয়েছে। আমার ভাগ্যে জুটেছিল কেবল নার্সিং ইনস্টিটিউটের পড়াশোনা, আর ওরা পড়েছে দেশের নামে বিশ্ববিদ্যালয়ে। এত বৈষম্যের পরেও আমি কখনো মনে কষ্ট রাখিনি। নিজেকে বুঝিয়েছি, সমস্যা নেই, ওরা তো আমারই ভাই বোন। পড়াশোনা শেষ করার পর আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইলেন। একজন ভালো মনের ৪৯ বছরের ডাক্তার মানুষের সাথে আমার বিয়ে হলো। বিয়ের পর আমরা সপরিবারে কানাডায় চলে আসি। এখন আমি এখানকার স্থায়ী নাগরিক। এত দূরে থেকেও আমি আমার মায়ের দায়িত্ব ভুলে যাইনি। নিয়মিত আম্মার খোঁজ নিই, ওনার বাসার ভাড়ার টাকা পাঠাই। অথচ আমাদের নিজেদের এখনও এখানে কোনো বাড়ি কেনা হয়নি। তাও আমি সাধ্যের সর্বোচ্চটা দিয়ে ওনার খেয়াল রাখার চেষ্টা করি। কিন্তু আম্মার চাহিদার কোনো শেষ নেই। উনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নিজের টাকা বলেই দান করেন এবং আশা করেন আমি যেন মন খুলে টাকা ওড়াই। উনি এমন সব আবদার করেন যেন আমার হাত পুরো খালি হয়ে যায়। কয়েকদিন আগের কথা, আম্মা হুট করে ফোন করে বললেন তার ছোট ভাইটা যে অনার্সের ফাইনাল ইয়ারে নকল করতে গিয়ে বহিষ্কার হলো, ওকে যে কোনো উপায়ে বিদেশে তোর কাছে নিয়ে আসার ব্যবস্থা কর। আমি শান্ত গলায় বললাম, আম্মা, আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই। আমি আরও যোগ করলাম, ও যদি বাংলাদেশে নতুন করে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চায়, আমি সেই পুঁজিটুকু দিতে পারবো। ব্যাস, একথা শোনা মাত্রই আম্মা ফোনের ওপাশ থেকে আমাকে ভয়ঙ্কর সব অভিশাপ দিতে শুরু করলেন। ওনার খোপের বসে এক পর্যায়ে বলেই বসলেন, যেমন নিঃসন্তান আছিস, সারা জীবন তেমনই বন্ধা হয়ে থাকবি। তোর কোলে যেন কখনো সন্তান না আসে। উনি তো জানতেনই না যে আল্লাহর অশেষ রহমতে আমি তখন যমজ সন্তানের মা হতে যাচ্ছি। আমার গর্ভে তখন দুটো প্রাণ বড় হচ্ছিল। মায়ের মুখ থেকে এমন কঠিন অভিশাপ শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমি একদম ভেঙে পড়েছিলাম। ডুকরে ডুকরে কেঁদেছি একা একা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, তিনি সামান্য টাকার জন্য এমন একটা অভিশাপ দিতে পারলেন। এখন আমি একা একা বসে ভাবি, নিজের সুখ শান্তি, নিজের সংসার, নিজের সন্তানদের ভবিষ্যৎ আর বেশি সংকটে ফেলে নিজেকে আরও চেপে ধরেও কি মায়ের এই অন্যায় আবদারটা পূরণ করা উচিত, নাকি এখানে একটা সীমারেখা টানা উচিত? সেদিন রাতটা আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। বিছানায় শুয়ে শুধু আম্মার বলা কথাগুলোই কানে বাজছিল। বন্ধা হয়ে থাকবি, তোর কোলে যেন কখনো সন্তান না আসে। আমার বুকের ভেতরটা হো হো করে উঠেছিল। দুই হাত পেটের ওপর রেখে বারবার শুধু একটা কথাই বলছিলাম, আল্লাহ, আমার বাচ্চাগুলোকে তুমি সুস্থ রেখো। আমার স্বামীর রাশেদ তখনও হাসপাতালের নাইট শিফটে। ভোরের দিকে বাসায় ফিরে আমাকে ফুপিয়ে কাঁদতে দেখে অবাক হয়ে গেল। কি হয়েছে মীরা? আমি অনেকক্ষণ কিছু বলতে পারিনি, শুধু ফোনটা এগিয়ে দিলাম। কল রেকর্ডার শুনে রাশিদের মুখ শক্ত হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে শুধু বলল, তোমার মা তোমার সাথে এভাবে কথা বলেছে? আমি মাথা নিচু করে বললাম, উনি রাগের মাথায় বলেছেন। রাশিদ দীর্ঘশ্বাস ফেলল। রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে, কিন্তু কিছু কথা আছে যেগুলো মুখে আনা যায় না। আমি জানতাম সে কষ্ট পেয়েছে, কারণ এই মানুষটা আমাকে কখনো কাজের মেয়ে ভাবেনি, কখনো ছোট করেনি। বরং বিয়ের পর প্রথম দিনই বলেছিল, তুমি অনেক কষ্ট করেছ, এখন থেকে তোমার জীবনে শান্তি থাকবে। কিন্তু শান্তি কি এত সহজে আসে? 2 দিন পর ছোট বোন তুষার ফোন এলো। তার গলায় বিরক্তি। আপু, তুমি কি সত্যিই ভাইয়াকে আনতে চাও না? আমি শান্তভাবে বললাম, চাই, কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না। তুমি তো কানাডায় থাকো, তোমাদের তো অনেক টাকা। আমি হালকা হেসে বললাম, বিদেশে থাকলেই সবাই ধনী হয় না রে। ও বিরক্ত হয়ে বলল, তোমার নিজের সন্তান নেই বলেই বোঝো না, ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। আমার সন্তান নেই? আমার চোখ ভিজে উঠল। পেটে তখন আমার 2টা সন্তান নড়াচড়া করছে।
অথচ নিজের পরিবারকে এখনো খবরটা জানাতে পারিনি। আমি আস্তে করে বললাম, আল্লাহ চাইলে খুব শীঘ্রই মা হব। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তৃষা শান্ত গলায় বলল, ও আচ্ছা, তাইলে তো আরও সমস্যা। এখন তুমি ভাইয়ার জন্য কিছুই করবে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। একটা মানুষ কত সহজেই বদলে যায়। ফোন কেটে যাওয়ার পর আমি দীর্ঘ সময় জানালার পাশে বসেছিলাম। বাইরে বরফ পড়ছিল, সাদা বরফে পুরো রাস্তা ঢেকে গেছে, কিন্তু আমার ভেতরটা যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছিল। সেই রাতে রাশিদ আমার পাশে বসে বলল, মীরা, একটা কথা বলবো? হুম। তুমি কি কখনো নিজের জন্য বাঁচতে চেয়েছো? আমি উত্তর দিতে পারিনি, কারণ সত্যি বলতে আমি কোনোদিন নিজের জন্য বাঁচিনি। ছোটবেলা থেকে শুধু অন্যের দায়িত্ব টেনেছি। ভাই বোনের পড়াশোনা, সংসারের কাজ, মায়ের চাহিদা, সবাইকে সুখী রাখতে গিয়ে নিজের জীবনটাই কখন হারিয়ে ফেলেছি বুঝিনি। রাশিদ আমার হাত ধরে বলল, তুমি কাউকে টাকা দিতে বাধ্য নও। সাহায্য করবে সেটা ভালোবাসা থেকে করবে, ভয় থেকে না। আমি মাথা নিচু করলাম, কিন্তু ভয়টা তো ছোটবেলা থেকে আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মায়ের কথা অমান্য করলে আমি খারাপ মেয়ে, নিজের কথা ভাবলে আমি স্বার্থপর। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, ছোট ভাই সজীবের। আপা, তুই যদি আমাকে কানাডা না নিস তাহলে আমি আত্মহত্যা করব। সজীবের মেসেজটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করলো। তুই যদি আমাকে কানাডা না নিস তাহলে আমি আত্মহত্যা করব। আমি কয়েকবার চোখ মুছিয়ে আবার পড়লাম। মনে হচ্ছিল কথাগুলো যেন বুকের ভেতর ছুরি দিয়ে বিঁধছে। রাশেদ ফোনটা নিয়ে শান্ত গলায় বলল, এটা ইমোশনাল ব্ল্যাকমেইল। আমি তৎক্ষণাৎ বললাম, না না, ও এমন কিছু করে ফেলতে পারে। রাশেদ দীর্ঘশ্বাস ফেলল। তোমার পরিবার জানে তুমি না বলতে পারো না, তাই সবাই তোমাকে অপরাধবোধে ফেলে নিজের কাজ আদায় করে নেয়। আমি চুপ করে গেলাম, কারণ কথাটা পুরোপুরি মিথ্যা না। সেই রাতে আমি সজীবকে কল দিলাম। অনেকবার রিং হওয়ার পর সে ফোন ধরল, গলায় বিরক্তি। কী সিদ্ধান্ত নিলি? আমি শান্তভাবে বললাম, তুই আগে নিজেকে সামলাস। জীবন এত সহজে শেষ করার জিনিস না। সে হেসে উঠল, তার ছেলের হাসি। বড় বড় কথা বলিস না আপা, তুই চাইলে 1 মাসের মধ্যে আমাকে নিয়ে যেতে পারবি। ভিসা প্রসেস এসব এত সহজ না। আসল কথা, তুই টাকা খরচ করতে চাস না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি তোকে ব্যবসার জন্য টাকা দিতে চেয়েছি। সে রেগে উঠল, বাংলাদেশ থেকে আমি কি করব? মানুষ হাসবে, সবাই জানে আমার বড় বোন কানাডায় থাকে। আমার বুকটা ধক করে উঠল। তাহলে ওর কাছে আমি শুধু একটা বিদেশি থাকা এটিএম? আমি ধীরে বললাম, মানুষের কথার জন্য জীবন চলে না সজীব। সেবার কড়া গলায় বলল, দেখ আপা, ছোটবেলা থেকেই তুই তো আমাদের জন্য খেটেছিস, এখন আবার নাটক করছিস কেন? কথাটা শুনে আমি যেন জমে গেলাম। ছোটবেলার সেই দিনগুলো চোখের সামনে ভেসে উঠল। ঝড় বৃষ্টির মধ্যে ভেজা কাপড় ধোয়া, ধান ভানা, চুলার ধোয়ায় চোখ জ্বালা, আর আমার ভাই বোনেরা পরিষ্কার জামা পরে স্কুলে যাচ্ছে। আমি কখনো ওদের বিরুদ্ধে কিছু ভাবিনি, কিন্তু আজ মনে হলো ওরা আমাকে মানুষ হিসেবে নয়, দায়িত্ব হিসেবে দেখেছে। সজীব আবার বলল, আম্মা তোকে মানুষ করেছে, এখন তোর দায়িত্ব আমাদের দেখা। আমি কাপা গলায় বললাম, মানুষ করেছে নাকি শুধু ব্যবহার করেছে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে চিৎকার করে বলল, তুই খুব বদলে গেছিস আপা। ফোন কেটে গেল। আমি স্থির হয়ে বসে রইলাম। মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা কত বছরের চাপ হঠাৎ বিস্ফোরিত হচ্ছে। রাশেদ পাশে এসে বসল। কি বলল? আমি মাথা নিচু করে সব বললাম। সব শুনে সে অনেকক্ষণ চুপ থাকলো। তারপর ধীরে বলল, মীরা, তুমি কি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি? কি? তুমি সবসময় ভাবো সবাইকে বাঁচানো তোমার দায়িত্ব। আমি কিছু বললাম না। সে আমার পেটের উপর হাত রাখল। এখন তোমার প্রথম দায়িত্ব এদের প্রতি। আমার চোখ আবার ভিজে উঠল। ঠিক তখনই ফোনে আবার কল এলো। আম্মা। কাপা হাতে কল রিসিভ করতেই উনি শুরু করলেন, তুই সজীবকে কি বলেছিস? ছেলেটা সারাদিন রুমের দরজা বন্ধ করে বসে আছে। আমি ক্লান্ত গলায় বললাম, আম্মা, আমি এখন এত চাপ নিতে পারছি না। উনি আমার কথা শেষ করতে দিলেন না। চাপ নিতে পারছিস না মানে? আমরা কি তোর পর? আমি সাহস করে প্রথমবারের মতো বললাম, আমার একটা সংসার আছে আম্মা। উনি তার ছেলের হাসি দিয়ে বললেন, সংসার? 2 দিন বিদেশে গিয়ে নিজেকে বড়লোক ভাবিস? আমি চুপ। তারপর হঠাৎ উনি বললেন, শোন, তোর বাচ্চা কাচ্চা নাই, তাই বুঝিস না ভাই বোনের মূল্য কি। আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আজও উনি জানেন না আমি মা হতে চলেছি। আমি ঠোঁট কামড়ে শুধু একটা কথাই বললাম, আম্মা, যদি একদিন আমি সত্যি দূরে সরে যাই, তখন কি আপনি আমাকে একটু মিস করবেন?
ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর উনি ঠান্ডা গলায় বললেন, টাকা পাঠানো বন্ধ করিস না, তাহলেই হবে। কথাটা শুনে মনে হলো কেউ আমার বুকের ভেতর থেকে সবটুকু আলো নিভিয়ে দিল। সেদিন প্রথমবার আমি বুঝলাম, আমি হয়তো কোনোদিনই ওনার কাছে মেয়ে ছিলাম না, ছিলাম শুধু দায়িত্ব নেওয়ার একটা মানুষ, একটা উপার্জনের মাধ্যম। এরপর কয়েকদিন আমি কারো ফোন ধরিনি, নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি, কারণ ডাক্তার আমাকে আগেই সাবধান করেছিলেন অতিরিক্ত মানসিক চাপ বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু শান্তি যেন আমার কপালে ছিল না। এক সকালে হাসপাতালে চেক আপে গিয়ে জানতে পারলাম আমার ব্লাড প্রেশার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ডাক্তার কঠিন গলায় বললেন, আপনাকে স্ট্রেস কমাতে হবে, না হলে বেবিদের ঝুঁকি হতে পারে। বেবিদের শব্দটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি বাসায় ফিরে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে। এই আমি, যে ছোটবেলা থেকে সবাইকে আগলে রেখেছে। হঠাৎ মনে হলো, আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার সন্তানদেরকে আগলে রাখবে। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিন টাকা পাঠাবো না। নিজেদের খরচ, বাচ্চাদের ভবিষ্যৎ সবকিছু গুছিয়ে নেওয়া দরকার। কিন্তু সিদ্ধান্ত নেওয়া যত সহজ, বাস্তব তত না। 2 সপ্তাহ পর আম্মার ফোন এলো, এই মাসে টাকা কই? আমি ধীরে বললাম, আম্মা, একটু সমস্যা যাচ্ছে, এই মাসে হয়তো পুরোটা পারবো না। উনি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলেন, তোর এত বড় সাহস! আমি কি রাস্তায় নামবো? আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি পরে দিয়ে দেব। তুই সব টাকা নিজের পেছনে খরচ করছিস, বিদেশে গিয়ে আমাদের ভুলে গেছিস। আমার ভেতরে জমে থাকা কষ্ট হঠাৎ বেরিয়ে এলো। আমি কি কোনোদিন নিজের জন্য কিছু করেছি আম্মা? উনি থমকে গেলেন। আমি কাপা গলায় বলতে লাগলাম, ছোটবেলা থেকে শুধু আপনাদের জন্য খেটেছি, নিজের ইচ্ছা, নিজের জীবন কিছুই ছিল না আমার। ওপাশে কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর উনি ঠান্ডা স্বরে বললেন, এসব বলে আমাকে অপরাধী বানাতে চাস? আমি হতভম্ব হয়ে গেলাম। একজন মানুষ এত বছর পরেও নিজের ভুল একটুও বুঝতে পারে না। ঠিক তখন পাশ থেকে রাশেদ ফোনটা নিয়ে নিল। আসসালামু আলাইকুম আম্মা। উনি একটু শান্ত হলেন। ও জামাই, তুমি বলো তোমার বউকে মা বাবার দায়িত্ব কি জিনিস? রাশেদ ভদ্র গলায় বলল, দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু মীরারও এখন নিজেদের শরীর আর বাচ্চাদের কথা ভাবতে হবে। ওপাশ হঠাৎ নীরব। কয়েক সেকেন্ড পর আম্মা অবিশ্বাসের গলায় বললেন, বাচ্চা? আমি চোখ বন্ধ করলাম। আজ অবশেষে উনি জানলেন। কিন্তু আমি যেভাবে কল্পনা করেছিলাম সেভাবে কিছুই হলো না। উনি আনন্দে কাঁদলেন না, দোয়া করলেন না, বরং প্রথম প্রশ্ন করলেন, তাহলে এখন তো আরো বেশি খরচ লাগবে, তাই না? আমার মুখে এমন কথা শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ফোন কেটে দিয়ে অনেকক্ষণ নীরবে কাঁদলাম। রাশিদ আমাকে বুকে টেনে নিয়ে শুধু বলল, সব সম্পর্ক রক্ত দিয়ে টিকে থাকে না মীরা, কিছু সম্পর্ক শুধু অভ্যাস হয়ে থাকে। আমি জানি না কেন, কিন্তু কথাটা শুনে বুকটা আরো ভারী হয়ে গেল। কারণ আমি এখনও আম্মাকে ভালোবাসতাম, সব কিছুর পরেও। এরপর ধীরে ধীরে আমি নিজেকে দূরে সরাতে শুরু করলাম। প্রতিদিন ফোন করা বন্ধ করলাম, টাকা পাঠানো কমিয়ে দিলাম। শুরুতে অপরাধ বোধ হতো, মনে হতো আমি খুব খারাপ মেয়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে নিজের প্রতি একটু যত্ন নেওয়া শুরু করার পর আমার শরীরও ভালো হতে লাগলো। বাচ্চাদের রিপোর্টও ঠিক আসছিল। একদিন বিকেলে আমি বাচ্চাদের ছোট ছোট জামা গোছাচ্ছিলাম। হঠাৎ ফোনে ভিডিও কল এলো, তৃষা। রিসিভ করতে দেখি বাসায় অনেক লোকজন, হাসাহাসি, গান বাজছে। আমি অবাক হয়ে বললাম, কি হচ্ছে? তৃষা হেসে বলল, আম্মার জন্মদিন, সবাই এসেছে। আমি চুপ করে রইলাম, কারণ আমাকে কেউ জানায়নি। হঠাৎ ক্যামেরার সামনে আম্মা এলেন। আমাকে দেখেই মুখ কষে গেল। কই, গিফট পাঠাসনি? আমি থমকে গেলাম। উনি একবারও বললেন না, কেমন আছিস, শরীর কেমন, বাচ্চারা ঠিক আছে? শুধু গিফট। তৃষা পাশ থেকে হাসতে হাসতে বলল, আপু, এবার কিন্তু ডলার পাঠাতে হবে। ওদের হাসির শব্দ শুনে আমার বুকের ভেতরটা ফাঁকা লাগছিল। আমি শান্তভাবে বললাম, আমি পরে কথা বলবো। কল কেটে দিলাম। সেদিন রাতে প্রথমবার আমি নিজের ডায়েরিতে একটা কথা লিখেছিলাম, আমি কি সত্যি শুধু টাকা পাঠানোর জন্য জন্মেছি? কয়েকদিন পর হঠাৎ বাংলাদেশ থেকে এক আত্মীয়রা ফোন এলো, খালামণি। উনি ইতস্ত গলায় বললেন, মা, একটা কথা বলবো, কিছু মনে করিস না? জি বলুন। তোর আম্মা এলাকায় সবাইকে বলে বেড়াচ্ছে তুই নাকি অনেক টাকা জমিয়ে রেখেছিস, কিন্তু কাউকে সাহায্য করিস না। আমি নির্বাক। খালামণি আবার বললেন, আরও বলছে তুই নাকি বিয়ের পর বদলে গেছিস। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি এত বছর যা করেছি সব কিছু কি এত সহজে মুছে যায়?
খালামণি আসতে বললেন, মা, সব দায়িত্ব একা নিতে নেই, না হলে মানুষ সেটাকে ভালোবাসে না, কর্তব্য ভাবতে শুরু করে। ফোন রেখে আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তারপর ধীরে ধীরে একটা সিদ্ধান্ত নিলাম। আমি আর কাউকে আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে দেব না, কাউকে না। শীতের এক ভোরে আমার প্রসব ব্যথা শুরু হলো। চারদিকে বরফ পড়ছিল। রাশেদ তাড়াহুড়ো করে আমাকে হাসপাতালে নিয়ে গেল। গাড়ির জানালার বাইরে সাদা ধোঁয়াটে শহরটা ঝাপসা লাগছিল। আর আমার বুকের ভেতর শুধু একটাই ভয়, আমার বাচ্চারা সুস্থ থাকবে তো। দীর্ঘ কয়েক ঘন্টার কষ্টের পর আল্লাহ আমাকে দুইটা ফুটফুটে সন্তান দিলেন, এক ছেলে, এক মেয়ে। নার্স যখন ওদের আমার বুকে এনে রাখলো, আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। জীবনে প্রথমবার মনে হলো আমি সত্যি মূল্যবান। রাশেদের চোখও ভিজে গিয়েছিল। সে কপালে চুমু খেয়ে বলল, তুমি অনেক শক্ত মেয়ে মীরা। আমি দুর্বল হাসলাম, কিন্তু বুকের কোথাও একটা শূন্যতা তখনও ছিল। কারণ আমি চেয়েছিলাম আম্মাকে সুখবরটা দিতে, চেয়েছিলাম উনি খুশিতে কেঁদে উঠুন। দুদিন পর সাহস করে ভিডিও কল দিলাম। তৃষা ফোন ধরল। আমি হাসি মুখে বাচ্চাদের দেখালাম, দেখ, আমি মা হয়েছি। তৃষা অবাক হলেও খুব একটা উচ্ছ্বাস দেখালো না। পেছন থেকে আম্মার গলা ভেসে এলো, ছেলে হয়েছে না মেয়ে? দুটোই। উনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর প্রথম প্রশ্ন করলেন, কানাডায় বাচ্চা হলে সরকার নাকি অনেক টাকা দেয়, তাই না? আমার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি ভেবেছিলাম আজ হয়তো উনি শুধু অভিনন্দন বলবেন, কিন্তু না। উনি আবার বললেন, এখন তো তোর ইনকামও আরও বাড়বে। সজীবের ব্যাপারটা তাহলে দেখ। আমার বুকের ভেতর হঠাৎ কেমন একটা ঠান্ডা হয়ে গেল। আমি আসতে বললাম, আম্মা, আমি এখন শুধু বাচ্চাদের নিয়ে থাকতে চাই। উনি বিরক্ত স্বরে বললেন, নিজের বাচ্চা হয়েছে বইলা কি ভাই বোনরে ভুলে যাবি? এই প্রথম আমি শক্ত গলায় বললাম, আমি কাউকে ভুলিনি, কিন্তু আমারও সীমা আছে। ওপাশে সঙ্গে সঙ্গে নীরবতা। তারপর আম্মা ঠান্ডা গলায় বললেন, বিদেশে গিয়ে তুই অনেক বড় হয়ে গেছিস। আমি আর কিছু বললাম না, শুধু কল কেটে দিলাম। সেদিন রাতে দুই সন্তানকে বুকে নিয়ে আমি অনেকক্ষণ কেঁদেছিলাম। দুঃখে না, বরং একটা সত্য মেনে নেওয়ার কষ্টে। কিছু মানুষকে যতই ভালোবাসো, তারা কখনো তোমাকে বুঝবে না। সময়ের সাথে সাথে আমি বদলাতে শিখলাম। আগের মতো প্রতিটা ফোনে ছুটে যাওয়া, প্রতিটা আবদারে নিজের সব কিছু উজাড় করে দেওয়া, এসব ধীরে ধীরে বন্ধ করলাম। আমি এখনও আম্মার খোঁজ নিই, প্রয়োজনে সাহায্য করি, কিন্তু নিজের সংসারকে ডুবিয়ে না। কারণ আমি বুঝে গেছি, ত্যাগ তখনই সুন্দর যখন সেটা স্বেচ্ছায় হয়। কেউ সেটা অধিকার ভেবে দাবি করতে শুরু করলে সেই ত্যাগ একসময় শেকলে পরিণত হয়। আমার সন্তান দুটো ধীরে ধীরে বড় হতে লাগলো। ওদের কোলে নিয়ে আমি প্রায় ভাবতাম, আমি কখনো ওদের মধ্যে বৈষম্য করব না, কখনো না। একদিন বিকেলে সজীব হঠাৎ ভিডিও কল দিল। অনেক দিন পর, মুখ শুকনো, চোখের নিচে কালি। সে নিচু গলায় বলল, আপা, একটা চাকরি পাইছি। আমি অবাক হয়ে হাসলাম। সত্যি? ছোট একটা কোম্পানিতে। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তুই সেদিন টাকা না পাঠালে আমি খুব রাগ করছিলাম। এখন বুঝতেছি, আমি আসলে সব কিছু খুব সহজে পাইতে চাইছিলাম। আমার চোখ ভিজে উঠল। এতদিন পর প্রথমবার সে আমাকে মানুষ হিসেবে দেখল, শুধু টাকার উৎস হিসেবে না। কয়েক মাস পর খালামণির কাছ থেকে শুনলাম আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। খবরটা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। আমি সব ভুলে আবার ফোন দিলাম। ফোন ধরতেই ওনার কাপা গলা শুনলাম, কেমন আছিস? অনেক বছর পর এই প্রথম উনি আমাকে এমনভাবে জিজ্ঞেস করলেন। আমার চোখে পানি চলে এলো। ভালো আছি আম্মা, আপনি? উনি দীর্ঘশ্বাস ফেললেন। বুড়ো হয়ে গেছি রে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ফোনটা ঘুরিয়ে আমার ছেলে মেয়েকে দেখালাম। দুজনেই তখন আধো আধো গলায় কথা বলতে শিখেছে। আমার মেয়েটা হেসে বলল, নানু। শব্দটা শুনে ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর আমি খুব স্পষ্টভাবে শুনলাম, আম্মা কাঁদছেন। হয়তো জীবনের এতগুলো বছর পর উনি প্রথমবার বুঝতে পেরেছেন, আমি শুধু টাকা পাঠানো একটা মানুষ ছিলাম না, আমি ওনার মেয়ে ছিলাম। আর আমি অবশেষে বুঝেছি, ক্ষমা